আমি আজকের অনুষ্ঠানটা আসলে বিভিন্ন আঙ্গিক থেকে মিডফোর্টের যে ঘটনাটা, নৃশংস হত্যাকাণ্ডের যে ঘটনা, সেটি নিয়ে একটু আলোচনা করবো। যেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাইবো আমি। হত্যাকাণ্ডের একটা বিশ্লেষণ, এখানে বিএনপি, সরকার বা আরো যে আলোচনাগুলো আছে সবগুলো আনতে চাই। শুরুতেই আসি যে প্রশ্নগুলো উঠছে যে এই এত কাছাকাছি থেকে কে ভিডিও করলো, এই ভিডিওটা কেন দুদিন পরে আসলো, তারপর ভাইরাল হওয়ার পরে কেন সরকারকে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে, তার আগে কেন কেউ এটি নিয়ে কথা বললো না, কোনো রাজনৈতিক দলও কেন কথা বললো না। মানে এই প্রশ্নগুলোর কি কোনো ভ্যালিডিটি, যৌক্তিকতা আপনি দেখেন? এই ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসলো। শত শত মানুষের সামনে ঘটনাটা ঘটলো, কোনো মানুষ প্রতিরোধ করলো না। তার মানে মানুষ প্রতিরোধের যেই শক্তিটা, যেটা তারা 7-8 মাস আগে অর্জন করছে, সেটা নিঃশেষ হয়ে গেছে। তারা হতাশ, তারা সন্ত্রস্ত, ভীত। আজকের এই পরিস্থিতিটা একদিনে ঘটেনি, অনেক দিক থেকে ঘটেছে। অর্থাৎ মানুষের যে নিরাপত্তাহীনতার কারণে কোনো মানুষ ওই সোহাগকে রক্ষা করতে যায়নি। তারা মনে করছে যে তারা নিজেরা আক্রান্ত হবে। অন্যদিকে একটা দানবীয় শক্তি ডেভেলপ করছে, যার উপরে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল কারোর নিয়ন্ত্রণ নেই। এখানে ব্যর্থতা শুধু সরকারের করলে হবে না, এখানে ব্যর্থতা রাজনৈতিক দলেরও। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যেমন নিয়ন্ত্রণ নেই তৃণমূলে, তেমনি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নেই তার বাহিনীর উপর। সব বিলায় আজকে এই নৃশংস ঘটনাগুলো ঘটছে এবং মবের মানে যে কালচার বা মবের কথা আমরা বলতে বলতে আজকে কিন্তু এই সোহাগের এই পরিণতির দিকে আমরা এখানে আসলাম। দেখেন, আজকে এটা দুদিন পরে তো আসলো, বুধবারে ঘটনা ঘটলো, বৃহস্পতি শুক্রবারে কেউ একজন হয়তো এটা ভিডিওটা মানে ফেসবুকে মানে আপ করলো বলে আমরা জানতে পারলাম এই ভয়াবহতাটা। আপনি ওই একই দিন, মানে মনে করেন শুক্রবারে যেই ভিডিওটা আমরা দেখলাম, ওই একই দিন আপনি আরো 2টা ভিডিও শুধু চিন্তা করেন যে খুলনায় মোল্লা হাবিব, যে যুবদলের বহিষ্কৃত যে নেতা, তারও যাও আপনি চিন্তা করেন, 9টা বুলেট বিদ্ধ হলো, 3জন মোটরসাইকেলে করে 3জন এসে 9টা বুলেট চালালো, তারপরে কোপানো হলো, তারপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য রক কেটে দেওয়া হলো। এটাও কিন্তু দিনে দুপুরে, এটা বেলা 1:30টার সময়, আর ওইটা সকাল 9:30টায়। তো সব প্রকাশ্যে ঘটছে। তারপরে আপনি চাঁদপুরে যদি মসজিদের ইমামের কথা বলেন, তার খুব পছন্দ হয়নি বলে তার উপরে যে চাপাতি দিয়ে হামলা। এগুলো আরো 2টা যদি আমরা ভিডিও পাইতাম, তাহলে ওই 3টা ভিডিও যদি দেখতো, তাহলে সম্ভবত আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে একটা স্যাংশন হতো যে এই বাংলাদেশে আর পুলিশ প্রশাসন সরকার বলে কিছু নেই। এইভাবেই এই যে আজকের এই অবস্থায় যে ঠিকলো, এটা তো আস্তে আস্তে হইতে হইতে এই পর্যায়ে ঠিকছে। এখানে খুব আশ্চর্যজনক ব্যাপার হলো যে রাজনৈতিক দলগুলোর হুঁশ নাই, সরকারের হুঁশ নেই। আপনি কাকে দায়ী করবেন? আপনি বিএনপি দেখলাম দায়ী করছে যে সরকারের নিষ্ক্রিয়তা। তো সরকারের নিষ্ক্রিয়তা সরকার কি? সরকার তো আপনার আমার। এই সরকার তো কোনো রাজনৈতিক দল নেই। এই সরকারের প্রশাসন, পুলিশ আপনারা ভাগ বাটোয়ারা করে নিয়ে আপনারা আপনাদের মতন করে চালাচ্ছেন। আপনি পাটগ্রামের কথা চিন্তা করেন, পাটগ্রামে যে আসামি ছিনতাই করছে, ওখানে কি মানে সরকারের নিষ্ক্রিয়তা ছিল? ওখানে দলবদ্ধভাবে ওই আক্রমণটা করলো কেন? ওদেরকে আবার মানে কি বলে বাঁচানোর জন্য পাশের যে হাতিবান্ধা থানা থেকে পুলিশ, তারাও মুভ করতে পারলো না। এটার জন্য দায়ী কে? পটিয়াতে আপনার ওসি কে প্রত্যাহারের জন্য এবং খুবই অন্যায় ভাবে যে ছাত্রলীগের একজন কর্মীকে ধরে নিয়ে বললো যে পিটাতে পিটাতে নিয়ে আসলো। আপনি পিটানোর এই অধিকার কে দিল? তার বিরুদ্ধে কি কোনো মামলা আছে? পুলিশ বলছে, তারা বলছে যে তাকে গ্রেফতার করেন। বলছে গ্রেফতার করলো, তার নামে তো মামলা নেই। মামলা দেবে, কিসের মামলা দেবে? তো এই সব বাকবিতণ্ডায় 8 ঘন্টা মহাসড়ক অবরোধ রাখলেন। তারপরে কি হলো? বিচারটা হলো এই যে ওসিকে আপনি প্রত্যাহার করলো। পুলিশ প্রশাসন কি কাজ করবে? আপনাকে সব জায়গায় তো এই ঘটনাগুলো ঘটছে। আপনি বিএনপির বিরুদ্ধে আপনি মিছিল বের করলেন, তারেক রহমানকে অপমানিত করলেন, বেগম জিয়াউর রহমানকে করলেন, কিন্তু আপনি কি করতেছেন? আপনি তো মব করতেছেন। যারা রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে, তারা জায়গায় জায়গায় মব করতেছে না? তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বাধা দিচ্ছে না? এরা কারা? কিন্তু তাহলে কি এই মবের বিরুদ্ধে সরকারের কি মানে করার মতো খুব শক্তিশালী কোনো কাজ বা কোনো ইফেক্টিভ কিছু করার কি নাই? সেই প্রশ্নটা আমি আসলে একটু পরে আসবো। ওই যে আপনি বলছিলেন যে আসলে কাকে দোষ দিবেন, এখানে অনেক রকম বিষয় সন্দেহেরও অবতারণা করা হচ্ছে। আমি সেই সন্দেহের জায়গাগুলো একটু শুরুতে একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে আমি জিজ্ঞাসা করছিলাম যে 2 দিনে মানে 2 দিন পরে কেন, এই প্রশ্নের যৌক্তিকতা আছে কিনা? এই 2 দিন কি বিষয়টিকে আড়াল করার কোনো চেষ্টা ছিল? মানে কি হলো, কেন এই 2 দিন এই বিষয়টা আমাদের চোখের সামনে আসলো না? কি মনে হয়? কারণ আরো কিছু তথ্য কিন্তু এর মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে, সেটাতেও আসবো। এর পেছনে কি আপনার কাছে কোনো কারণ মনে হয় কিনা যে আছে? আমার মনে হয় না, কারণ এরকম তো গণপিটুনিতে মারা যাচ্ছে, বহু গণপিটুনির খবর মানে এইভাবে তো রিয়াক্ট করে না। এটা রিয়াক্ট হলো পাবলিক রিয়াক্ট করছে বলে সরকার এখন রিয়াক্ট করছে। সরকার এগুলিকে মনে করতেছে এটা তো হবেই, এরকম কিছু তো করার নাই। কারণ মব যারা করতেছে, এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পেছনে রাজনৈতিক শক্তি আছে, স্থানীয় পর্যায়ে কোনো না কোনো রাজনৈতিক শক্তি আছে। এখন তো দেশটার তো কোনো একক কোনো রাজনৈতিক দল থাকলেও ভালো হতো, সরকার যার একটা নিয়ন্ত্রণ থাকতো, প্রশাসনে, পুলিশে, সব জায়গায়। এখন তো কোনো নিয়ন্ত্রণ নেই।
বৈষম্য বিরোধী বা এনসিপি মনে করতেছে আমরা সরকার, জামাত মনে করতেছে আমরা সরকার, বিএনপি মনে করতেছে আমরা সরকার। এই যে টানাপোড়েনের প্রতিফলন আমরা দেখছি। নতুবা আপনি সোহাগ হত্যাকাণ্ডের পর আমি তো দেখলাম না যে একটা সম্মিলিত একটা রাজনৈতিক উদ্যোগ যে আর বাংলাদেশের কোথাও এই ধরনের গণপিটুনি হবে না, এই ধরনের মব হবে না, চাঁদাবাজি হবে না, এরকম ধরনের কোনো তো নেই। এখানে রাস্তায় যে মিছিল হলো ওই সোহাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ কেন করছে? যেহেতু এমন একটা ইস্যু পাওয়া গেল বিএনপির বিরুদ্ধে, সেই কারণে তারা রাস্তায় নামলো। আমি তাই দেখি রাস্তায় এই স্লোগানের মধ্য দিয়ে আগে যেমন মানুষ নামছে একটা সম্মিলিত একটা ইস্যু নিয়ে, এখানে তো কোনো সম্মিলিত ইস্যু দেখছি না। এই রাস্তায় যদি কিছু স্লোগান এতটাই অশ্লীল যে সেখানে মানে সম্ভাবনা না এই প্রকাশ্যে বলা, কিছু স্লোগান আসলে এতটাই অশ্লীল, সেদিকেও আমি আসবো। কিন্তু বলছিলাম যে শুরুতে যে সন্দেহগুলো সেটা নিয়ে কথা বলে সেটা একটু শেষ করি, কারণ এই প্রশ্নটা আমি বলছি যে দুদিন আসলে উদ্দেশ্য কি, কারণ এর পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে একটা বিষয় বলা হচ্ছে, যেমন ইনকিলাব পত্রিকায় দেখছিলাম যে সেখানে বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হচ্ছে যে এখানে আসলে গোয়েন্দা সংস্থা আছে এই হত্যাকাণ্ডের পেছনে, ডিজিএফআই এর সরাসরি দায়ী করেছেন কেউ কেউ, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে পত্রিকায় লেখা হচ্ছে। এদিকে প্রবাসী সাংবাদিক প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তিনি বলছেন যেটি ডিজিএফআই এর পেট্রোনাইজেশনে হয়েছে, এবং তিনি বলছেন যে তিনি গ্যারান্টি দিয়ে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনও এই একই সূত্রে গাথা একইভাবে ডিজিএফআই তত্ত্বাবধানে বা পেট্রোনাইজেশনে হয়েছে, এবং বলছেন যে এই দুইটি ঘটনায় ডিজিএফআই ঘটেছে, যদি তদন্ত করা হয় প্রধান আসামি পাওয়া যাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে। আমি এই ষড়যন্ত্র খুব এটা সরলীকৃত মনে হয়। এটা আমার মনে হয় না যে এখন এই ধরনের মানে ডিজিএফআই সামরিক বাহিনী এটা কেন করতে যাবে, তাদের লক্ষ্যটা কি, কাকে মানে ইউনুসকে অর্ডার দিয়ে বিএনপি কানা নাকি আওয়ামী লীগকে নিয়ে আসা, এগুলি আমার মনে হয় না যে এরকম কিছু হতে পারে। তবে আমরা যা চিন্তা করি না সেরকম ঘটনা করতে পারি, কিন্তু আপাতত দেখেন আপনি ঘটনাগুলি যদি মিলান, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। আমরা এটা নিয়ে বেশি রিয়াক্ট করছি কেন? রিয়াক্ট করছি যে ওই ভিডিওটা ভাইরাল, ধরেন এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তো গণপিটুনিতে এক চাঁদাবাজ বা এক ব্যবসায়ী মারা গেছে, এইভাবে যদি আমরা পাইতাম তাহলে তো মোল্লা হবে খুলনা হয়েছে, তাহলে ওটা নিয়ে তো আমরা আলোচনা করতাম, তো ওটা বলতাম যে এটা ডিজিএফআই এর সাথে জড়িত, বা ইমামের উপরে খুব পছন্দ হয়নি বলে আমরা, তাহলে আমরা কি ওটা মানে বেশি আলোচিত হচ্ছে বলে আপনি এখন নানান ভাবে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এটা হচ্ছে ওটা হচ্ছে, আপনি আপনি তো খুলনার কথা আলোচনা করতেছেন না, চাঁদপুরের কথা আলোচনা করতেছেন না, আমরা করছি না কেন? আমাদের মনে রিয়াক্ট হয়নি, আমরা ভিডিওটা দেখিনি, আমরা প্রিন্ট ভার্সনে বর্ণনাটা পড়ছি, বর্ণনাটা পড়ে কিছুটা হচ্ছে, কিন্তু ভিডিওটা যতখানি মানুষকে উজ্জীবিত করে ততখানি করে না। সেই কারণে আমরা সহজে বলে দিচ্ছি যে এর পেছনে গোয়েন্দা সংস্থা আছে, কেননা সামরিক বাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হোক এরকম একটা প্রবণতা প্রচেষ্টা তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে নানাভাবে টেনে আনা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমি চট করে আমাদের সর্বোচ্চ বাহিনীর উপরে আমি এই ধরনের ব্লেম চাপাইতে চাই না। মানে ভিডিওটা তৈরি হয়েছে বলে বা ভিডিওটা সামনে আসছে বলেই এখন এটা স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে এই কেসটি সোহাগ হত্যা মামলাটি বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, ভিডিওটা না আসলে তাহলে এই গুরুত্ব হতো না, কারণ আমরা শুরুতেও দেখেছি যে মানে ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের মারা তো একরকম মানে খুব এটা কোনো অপরাধিত ছিল না। রাইট, না তাই হচ্ছে তো। আপনার এখানে আপনি যদি এই ভিডিওটা মাথায় বাদ দিয়ে আপনি প্রতিটা ঘটনাগুলো যদি গুরুত্ব সহকারে আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা দেখতো, গুরুত্ব বুঝতো, তাহলে সেভাবে তারা অ্যাক্ট করতো। এখানে আমার তো মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব বা সরকারের সেই নেতৃত্বটা নাই। আবার ওই নেতৃত্বটা যে দেবে ওটা মুখ থুবড়ে পড়ছে লোকাল পর্যায়ে যে রাজনৈতিক শক্তিগুলি ডেভেলপ করছে সেগুলোর কারণে পারছে না। কেননা থানা পুলিশের পক্ষে তো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব না, তাদের বিপুল জনগোষ্ঠীর বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি আছে? এর সাথে সাপোর্ট একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার, সেই রাজনৈতিক শক্তিগুলি তো নাই, এখন বিভক্ত। আপনি দেখেন আপনি এখনো নির্বাচনের কোনো ডেট নাই, তারিখ নাই, আপনি যেভাবে এখন মানে পোলারাইজেশনটা হইলো, যে ইসলামী আন্দোলন, আমি তো রাস্তায় এবার দেখলাম যে সবচেয়ে বেশি জামাতের থেকে চরমনের দল বেশি অ্যাক্টিভ, এটার কারণ আমি বুঝলাম না। এনসিপি নেতাদের এই যে পদযাত্রায় এমন কোন নেতা নাই মানে তার একটা অংশে থাকবে বিএনপি, যেমন শেখ হাসিনার বক্তব্যে সবসময় থাকতো বিএনপি, এখন এনসিপি নেতাদের বক্তব্যে আসছে বিএনপি, মানে বিএনপি টার্গেট হয়ে যাচ্ছে। তো বিএনপি টার্গেট হইলো কেন এই ভুত্তানে? যদি আমি ইন জেনারেল বলি, সামনের কাতারে তো তারা ছিল, পেছনের পুরো শক্তিটা যোগানটা তো বিএনপি জামাত এরা এখন পরস্পরের বিরুদ্ধে এইভাবে মানে তারা প্রচারণা এগুলি চালানোর ফলে যেটা হয়েছে সরকার বা প্রশাসন দুর্বল হয়েছে, কারণ তার সাথে তো কোনো রাজনৈতিক শক্তি সাপোর্ট করছে না। আপনি দেখেন এত যে রাজনৈতিক দল, তাহলে এই যে মিটফোর্ডের যে শত শত মানুষ দেখলো, সেখানে কি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেউ ছিল না? এটা হয় কোনোদিন? তারপরে আপনার মুরাদনগরে একটা পরিবারকে যে পিটায় মারলো, চেয়ারম্যানের ইঙ্গিতে হোক এই হোক, একেবারে প্রকাশ্যে, সেসব জায়গাগুলি এত রাজনৈতিক এলাকা, ওইসব ওখানে আপনার বিএনপি আছে, জামাত আছে, ওই কোন রাজনৈতিক
শক্তিকে তো এখন আগাইতে দেখি না। শুধু শেখ হাসিনার পতনে আমি আগাবো আর অন্য কোনো অপকর্ম বা যে ধরনের অপরাধ চাঁদাবাজি সেখানে মানুষের পাশে আমি দাঁড়াবো না। শুধু আমার টার্গেট ছিল শেখ হাসিনা, এখন আর কোনো টার্গেট নেই, এরকম টার্গেটবিহীন অবস্থার মধ্যে চলে গেল কোন রাজনৈতিক শক্তি। এটা আমার কাছে বড় প্রশ্ন। এই যে আপনি বলছেন আওয়ামী লীগ ছিল আগে, এখন একটা টার্গেট মানে বিএনপি, মানে আওয়ামী লীগের পরে এখন বিএনপি কে বলা হচ্ছে। এই বলার প্রভাব বিএনপির উপর কেমন? শুধু তো বলা না, বিএনপি তো করছেও, যেমন প্রতিদিন এই বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিএনপির দখলবাজির খবর পাওয়া যাচ্ছে এবং এটিকে কেন্দ্র করে সংঘর্ষে, মিটফোটের ঘটনা তো নৃশংসতম, কিন্তু এরকম সংঘর্ষে প্রাণহানি, হতাহতের ঘটনা প্রায়ই আসছে নিজেদের মধ্যে সংঘর্ষে। এর প্রভাব বিএনপির উপর কেমন? কারণ আমরা এখন যত স্ট্যাটিস্টিক্স দেখছি সবগুলোতেই বলা হচ্ছে সামনে ক্ষমতায় যাবে বিএনপি। বিএনপির ভোটের উপরে প্রভাব কেমন? এই ঘটনা আমি কদিন আগে একটা আলোচনায় বলছিলাম, সাংবাদিক মাহবুব কামাল তিনি বলছেন যে এই ঘটনাটা দেখতে পারলাম না, ভিডিওটা মানে ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন দেখার মতো নয়, ভোট চাইতে আইসেন, এরকম একটা পোস্ট তিনি দিচ্ছে। তো আসলে ভোটের উপর কেমন প্রভাব পড়ছে বিএনপির? এটা তো বিএনপি সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিএনপির আমার ধারণা যে তৃণমূলের উপরে মানে সেই নিয়ন্ত্রণ কমান্ড নেই। আগে এক ধরনের ছিল, ধরেন আওয়ামী লীগ আমলে যেহেতু শেখ হাসিনাই সবকিছু ছিল, ফলে তার একটা ইয়ে ছিল, তার মতন করে সেটা নিয়ন্ত্রণ করতো, যেখানে চাইতো সেখানে নিয়ন্ত্রণ করতে পারতো, আর যেখানে চাইনি সেখানে নিয়ন্ত্রণ হয়নি। আর এখন অবস্থা হলো বিএনপি চাইলেও পারছে না, কারণ তাদের যে সুপ্রিম কমান্ড দেশে না থাকার কারণে নেতা কর্মীরা নিচের লেভেলের তারা তো বেপরোয়া হয়ে গেছে। গত 15 বছরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, এটা সত্য, কিন্তু তার মানে এই না যে তার বিপরীতে ওই ঠিক আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলো অর্থাৎ লুটপাটের জায়গাগুলো আমি দখল করবো, দখল করতে যে নিজেদের মধ্যে হানানি, সবগুলি দেখেন হানানি। এখানে তো এমন না যে ওই সোহাগকে মাফ করবেন, নাম কি, সোহাগ, হ্যাঁ লালচাঁদ সোহাগ, এই সোহাগের এই মৃত্যুটার পেছনে কোনো রাজনৈতিক কারণ ছিল? রাজনৈতিক কারণ নেই, এখানে ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে চাঁদাবাজি, এইসব কারণ ছিল। এবং ওই সোহাগও তার ভাই বা সে বিএনপি রাজনীতির সাথেই জড়িত ছিল, নিজেদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা তার রাজনীতিতে কি হলো না হলো আপনাদের সেটা দেখবো না, আমরা দেখবো এর ফলে জীবন ক্ষয় হচ্ছে, সম্পদ ক্ষয় হচ্ছে। এখানে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে বিএনপি তার নেতৃত্বটা একেবারে তৃণমূল পর্যায়ে যে প্রতিষ্ঠা করা, নিয়ন্ত্রণ করা, সেইটা হারাচ্ছে। এটা হয়তো তারেক রহমান যদি নিজের দেশে থাকতেন, সেই মানে কমান্ডটা যদি স্থাপন করতে পারতেন, এটাও আমি করতে চাই, দেশে কিভাবে করতে পারতেন। একটা আওয়ামী লীগের পেজে একটা মিম দেখলাম, সেখানে তারেক রহমানের ছবি দিয়ে বলা হচ্ছে চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। মানে বিএনপির স্ট্র্যাটেজিটাই কি আসলে? তারেক রহমান থাকলেই বা কিভাবে এটা নিয়ন্ত্রণ করতেন? ঘটনা ছাড়াও আমি যদি দেখি প্রায় প্রতিদিনই কিন্তু বহিষ্কার চলছে, সবগুলো ঘটনা না, কিছু কিছু আভ্যন্তরীণ তারাও খবর পাচ্ছে, সাথে সাথে তারা বহিষ্কার করছে। কিন্তু বহিষ্কার করাটাই তো বড় কথা না, বহিষ্কারের পর ওই জায়গাটাই যে নিয়ন্ত্রণ করা এবং ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করা, ওইটা তো আর পাচ্ছে না। তার মানে হচ্ছে প্রতি পদে পদে একটা নেতৃত্বের দুর্বলতা। দেখেন আওয়ামী লীগ এবং বিএনপির এদের রাজনীতির কাঠামো তৃণমূল পর্যায়ে সবগুলো কিন্তু একই, সেখানে একভাবে কৃত্রিম ভাবে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতে পেরেছেন, কিন্তু এখানে তারেক রহমান বা বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে পারেনি। এই পার্থক্যটা হলো এটা। এই ধরনের মানে রাজনীতিটা যেহেতু এখন লুটপাটের রাজনীতি, ভোগ বিলাসের রাজনীতি, রাজনীতিটা এখন মানে সবার কাছে দাঁড়িয়েছে যে রাজনীতি করলেই আমার আয় উন্নতি হবে, আমার ভাগ্য খুলবে। এই লুটপাটের রাজনীতিতে একটা ব্যাপক সংখ্যক লুটেরা রাজনীতির পতাকা তলে আসছে। আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নেই, ওই আওয়ামী লীগের একেবারে নিম্ন লেভেলের লোকজন তারা ঢুকে গেছে বিএনপির পতাকা তলে। তারা মনে করছে আগামীতে আসবে বিএনপি ক্ষমতায়, সুতরাং তারা এখন থেকেই তার জায়গাগুলো, তার চরগুলো সে দখল করতে শুরু করছে। যে হাইব্রিড ঢুকছে, অনুপ্রবেশকারী কাউয়া ঢুকছে, ফার্মের মুরগি ঢুকছে, এরকম যে মানে ওবায়দুল কাদের বলতেন, এখন কি ঠিক একই ভাবে বিএনপিতে সেই কাওয়াগুলো ঢুকছে? একই প্রক্রিয়া জাস্ট মানে বদল হয়েছে আর কি, মানে একই ধারাটা শুধু মানে হাত বদল হয়েছে, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন হয়নি। যে আকাঙ্ক্ষাটা, জুলাইয়ের আকাঙ্ক্ষাটার ক্ষেত্রে যেটা ছিল যে আমাদের এখানে সবার অধিকার থাকবে, সাম্য থাকবে, চাঁদাবাজি, রাহাজানি, লুটপাটের এই রাজনীতি থাকবে না, সেই জায়গাটা পরিবর্তন করতে পারেনি। আমাদের ছাত্ররা পারতো, যদি তারা সেভাবে যদি দল নিরপেক্ষ ভাবে যদি কাজ করতো, মানে সবাইকে নিয়ে যদি একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হয়তো, কিন্তু তারা দ্রুত বেগে একটা রাজনৈতিক দল গঠন করার ফলে এই জায়গা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তারা একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠছে, ফলে তাদের যে নিয়ন্ত্রণটা সবার উপরে থাকবে সেটা থাকবে না। এখন ধরেন এনসিপি কোনো নেতা যদি একটা কথা বলে, আমি তো বলবো যে আচ্ছা তুমি তো একটা দলের নেতা, তুমি তো এখন আমাদের সবার নেতা না, আমি যেহেতু দল করি না, ফলে তুমি তো আমার নেতা হইতে পারো না। ফলে তারাও কিন্তু খুব দ্রুত গতিতে একটা রাজনৈতিক দল করে কিন্তু একটা ভুল পথে পা বাড়ালো। আগে যে নিয়ন্ত্রণটা সবার উপরে ছিল, তাদের কথা সবাই শুনতো, সব রাজনৈতিক দল, সব মানুষ, এখন কিন্তু সবাই শুনছে না। ফলে একটা ভয়াবহ রাজনৈতিক শূন্যতার মধ্যে কিন্তু আমরা এখন পড়ে গেলাম। মানে সবাইকে যে সংগঠিত করবে মানুষ, এই জন্য মানুষ দেখেন নীরব হয়ে গেছে, তাদের চোখের সামনে দেখছে যে কিভাবে নির্মম ভাবে মৃত্যু হচ্ছে, কিন্তু তারা কেউ আগাচ্ছে না।
আঘাতটা নেই কারণে ওই যে তার পক্ষে তো কেউ নাই, কোনো শক্তি নেই। ঘটনা মানে এই প্রশ্নটা তুললে আবার অনেকে আবার সফট আওয়ামী লীগ আর বলছেন, সেটাও আবার একটা ট্যাগ, বা মব কথাটা বললেও সেটি আবার আওয়ামী ন্যারেটিভ, এটাও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু মানে এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুঃশাসনকে সরিয়ে লাভ কি হলো? না, এই আলোচনাটা তো শেখেনি যে শেখ হাসিনাকে সরানোর মধ্য দিয়ে যে একটা গণভুত্থানের চেতনাটা হলো, সেই চেতনাটা বাস্তবায়ন করা দরকার ছিল যে যারা এই আন্দোলনে যুক্ত ছিল। যেমন এর দায়টা হলো বিএনপি, জামাত বা নবগঠিত এনসিপি, কিন্তু তাদের মধ্যেই তো এখন ক্ষমতার কামড়াকামড়ি। তারা সম্মিলিতভাবে যদি ঐক্যবদ্ধ হয়, এইগুলির বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলে তাহলে সম্ভব। আর যদি না হয় তাহলে তো মানুষ তো বলবে তাহলে তো শেখ হাসিনার আমলই ভালো ছিল, এটা তো বলবে স্বাভাবিক। মানে পরিবর্তনটা কি তারা কি শুধু ক্ষমতার পরিবর্তন চেয়েছিল? তা তো না, তার অধিকার। এখন দেখেন আপনি, আপনার মনে হচ্ছে যে এখন মানে ভোটটা মানে খুব ভালো ভোট হবে, কিন্তু এই ঘটনা যদি চলতে থাকে তাই দখলদাররা তখন তো চিন্তা করবে যে আমি যদি সেখানে আমার জনপ্রতিনিধি আমার না হয় তাহলে তো আমি চাঁদাবাজি করতে পারবো না, আমি তো দখলবাজি করতে পারবো না। ফলে এই ঘটনাটা কিন্তু ভোটের উপরও প্রভাব পড়বে। তো ভোটের উপরে প্রভাব পড়ার আগেই সেই রাজনৈতিক পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে হবে, নতুবা দেখা যাবে যে ভোটেও কিন্তু ওই এখন দেখেন বহু থানার ওসিরা তারা মনে করে যে আমরা এখন বিএনপি, কেউ মনে করে যে ক্ষমতা ওয়াইজ আমরা এনসিপি, কেউ মনে করে আমি জামাত। তাহলে নির্বাচনও তো সেই প্রভাবটাই করবে। তাহলে মানুষ তো সে কারণেই বলছে যে তাহলে লাভটা কি হলো। এই যে উপলব্ধিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি না আনে তাহলে মানুষের যেমন এরশাদ পতনের পর মানুষ যেমন হতাশ হয়েছে, দেখছে যে কোনো লাভ হয়নি, তাহলে এরশাদই ভালো ছিল। এখন মানুষ বলবে যে হাসিনাই ভালো ছিল, কি লাভ হলো এই পরিবর্তন ঘটানোর। জি, আমাদের অনেক সাংবাদিকরাই কারাগারে আছেন এই 5ই আগস্টের পরে ঘটনায় তারা স্বৈরাচারের দোষর হত্যা মামলার আসামি হয়ে তারা কারাগারে আছেন, তাদের জামিন হচ্ছেন। আমরা দেখলাম এই 5ই আগস্টের পর অনেক জঙ্গি নেতা, অনেক দাগী আসামিদের জামিন হয়ে গেছে এবং তারা বাইরে বেরিয়ে যে আবার নানান রকম অপকর্ম করছে সেই খবরগুলো গণমাধ্যমে এসেছে, যার কারণে অপরাধ বেড়েওছে। মাঝখানে এরকমও কিছু খবর এসেছিল। এটি আসলে কিসের প্রভাবে, মানে সাংবাদিকরা জামিন পাচ্ছেন না কেন? শিক্ষক সাংবাদিক অনেকেই গ্রেপ্তার হয়ে আছেন। এটা মানে মানে আমি বলবো যে খুবই দুঃখজনক ভাবে আইনের একটা লঙ্ঘন বা ব্যর্থ হয়। এটা একেবারেই বেআইনি কর্মকাণ্ড চলছে। আপনি কালকেই দেখেন, আপনি অপু বিশ্বাসকে আপনি জামিন দিলেন, তো কেন? তার একটা নেম ফেম আছে সেই কারণে। আর এই যে মাসের পর মাস কারাগারে আছে শাকিল, রূপা, মোজাম্মেল বাবু, আরো শ্যামল দত্ত, এরা কেন? এরা কি হত্যা মামলা? সবাই জানে, সরকার নিজেও জানে এটা হলো ফলস। এটা হলো তাদের যে একটা ভিন্ন মত ছিল সেটা আমি তো সমালোচনা করি, আমি তীব্রভাবে সমালোচনা করি যে তারা যেইভাবে সাংবাদিকতা করেছে এটা সাংবাদিকতা না, সেটা তো আলোচনায় আমি রাখতে চাই, আলোচনা করে আমি সমালোচনা করতে চাই। কিন্তু আপনি তাদেরকে জেলে রাখবেন কেন? তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় ভাবে তাদের যদি অবৈধ সম্পত্তি থাকে আপনি সেগুলি সুনির্দিষ্ট ভাবে মামলা তো আছে, আপনি মামলা করেন। আপনি হত্যা মামলা দিয়ে তাদেরকে আটকা রাখছেন কোন অধিকারে? আপনি যারা নুসরাত ফারিয়াকে আপনি যখনই প্রতিক্রিয়া আপনি তাড়াতাড়ি তার জামিন দিয়ে দিচ্ছেন, অপু বিশ্বাসকে দিচ্ছেন। আর যেহেতু তাদের ওই নেম ফেমটা নেই, ওই ধরনের তারকা ইমেজ নেই, সুতরাং তাদেরকে আপনি আটকে রাখছেন, এটা অত্যন্ত অন্যায়। আপনি দেখেন, আমি এই বিষয়ে জিজ্ঞাসা করছিলাম, জি আপনি শেষ করে আমি একটা প্রশ্ন, মত প্রকাশের স্বাধীনতাটা আপনি এখন টেলিভিশনের টক শো গুলো দেখেন, একই মতের একজনের সাথে আরেকজন যুক্ত করছে, ভিন্ন কোনো মত নেই। মানে কে কত বেশি বিরোধিতা করবে, আওয়ামী লীগের বিরোধিতা করবে বা তার নিজের দলের পক্ষে বা তার নিজের দলের পক্ষে আরেক পক্ষকে, কিন্তু সম্পূর্ণ তো উল্টা কোনো মত আমরা পাচ্ছি না। তো আওয়ামী লীগ আমলে তো সব মতের লোককে অন্তত টক শোতে পাওয়া যেত, যতই আমরা ফেসিবাদী বলি না কেন সব মতের লোককে ধরেন তখনও তো গালি খাইতে হতো। ধরেন আমাকে বলতো এই জামাত বিএনপির হলো দোষক বা রাজাকারের শাবক, পাকিস্তানের চর, এসব বলতো, টক শোতে তো আনতো। সেই ফাইটটা তো আমরা টেবিলে করতে পারতাম। এখন তো টেবিলে ওই যুক্তিতর্ক করার মতন অবস্থা নেই। আমি বললাম যে টেলিভিশনের মালিকদের সাহস নেই ওই ব্যক্তিগুলোকে যারা এখনো প্রকাশ্যে আছে তাদেরকে ডাকার, কারণ সেই ক্ষমতাই তাদের নষ্ট হয়ে গেছে। কারণ তাদের আইনগত ভিত্তি, তাদের যে অবস্থা এবং সামগ্রিকভাবে মবের যে ভয়, সেই ভয়ের কারণে তারা ভিন্ন মতের কোনো লোককে রাখতে পারে না। অঘোষিত ভাবে, অলিখিত ভাবে অনেক সাংবাদিক, অনেক ভিন্ন মতের মানুষকে তারা ব্যান করে রাখছে, নিষিদ্ধ করে রাখছে। তাহলে আমি যে স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের যে মুক্ত গণমাধ্যমের কথা বলি, মানুষের কথা বলার, ভিন্ন মত প্রকাশের কথা বলি, সে কথাগুলি থাকছে কোথায়? সেই কথাগুলি তো থাকছে না। ওই কম্পারিজনে যদি আপনি দেখেন তাহলে তো বলবো যে তাহলে তো আওয়ামী লীগ আমলে আরো বেটার ছিল এখনকার তুলনায়।
জি, জনাব মোস্তাফিজ, আমি যেটা একটু যুক্ত করতে চাচ্ছিলাম, কদিন আগে আমি এই প্রশ্নটাই করেছিলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মুর্তজাকে। তিনি বলছিলেন যে এই সাংবাদিকদের জামিন হচ্ছে না, এটি আসলে আইনি প্রক্রিয়ার বিষয়, এখানে আসলে বলার কিছু নাই। এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কিছু বলবেন? অবশ্যই বলার আছে, কি বলার নেই। এখানে তো আসিফ নজরুল কয়েকদিন আগে বললো তো যে প্রাথমিক তদন্তে যদি দেখা যায় যে না তারা আপনার সাথে যুক্ত না, তাহলে তাদেরকে জামিন দেওয়া হবে। তো কোথায় আপনি তো প্রাথমিক তদন্তটা করতেছেন না কেন? আপনি বলছেন, মুখে বলছেন, আপনিও নিজেও বলছেন যে এটা খুব দুঃখজনক, এটা ঠিক না। একটা ঘটনায়, সত্য ঘটনায় অসংখ্য ভুয়া মানুষকে ভুয়া মামলায় অসংখ্য মানুষকে আপনি যুক্ত করছেন। তারা ব্যবসায়ী, তারা ভিন্ন মতের লোক, আপনি এগুলির কোনো ভিত্তি নাই। মুখে বলছেন এবং বলছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু আপনি বেছে বেছে আবার অ্যারেস্ট করতেছেন, আবার বেছে বেছে আবার তাদেরকে জামিন দিচ্ছেন। এটা তো এই আইনের তো তাহলে কি, তাহলে এই আইন কি এটা এলাও করে? কখনো এটা তো করে না। এটা তো চোখের সামনেই দেখা যাচ্ছে এটা আইনের লঙ্ঘন। আপনি একটা আইনের মধ্যে নেই। এই এইগুলোকে যাদেরকে আপনি আটক রাখছেন, এটা সবাই জানে যে আপনি একটা প্রতিহিংসা বশত তাদেরকে আটক রাখা হয়েছে। আপনি দ্রুত গতিতে এগুলোকে তদন্ত করে, যেহেতু তারা প্রাথমিক তদন্তে তাদের নাম না আসার সম্ভাবনাই বেশি, আপনি তাদেরকে জামিন না দেওয়ার কি কারণ আছে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। ফলে এই কথাটা, যেটা গোলাম মুর্তজার কথা আপনি কোট করে বলেন, আমি এটা শুনি নাই, কিন্তু আমার মনে হয় না যে এটা সঠিক বক্তব্য।